দুঃখের বিষয়, আমি জানতাম না এই 8:15 ট্রেনটা নামখানা যায় না। প্রায় 50 মিটার মতো টোটো স্ট্যান্ড। তো আমরা টিকিট কেটে নিয়েছি। তো এক একজনের টিকিট প্রাইস পড়লো 2জন। এখানে টিকিটের ছড়াছড়ি দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পারছো এখন থেকে মানুষের কতটা ভিড় লেগেছে, যে প্রচুর লাইন। গঙ্গাসাগর সি বিচ হোটেল। ওয়েলকাম টু গঙ্গাসাগর। গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে 1 জানুয়ারি 2026। 2026-এ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমার গন্তব্য হলো গঙ্গাসাগর। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু মানুষ প্রত্যেক বছরই বারবার ছুটে যায় এই গঙ্গাসাগর মেলা দেখতে আর এই গঙ্গাসাগরের পূর্ণ স্নান করতে। তো আজকে আমরাও বেরিয়ে পড়ব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা গঙ্গাসাগর কিভাবে পৌঁছাবে, যদি একদিন থাকতে চাও কোথায় থাকবে, আর যদি আমাদের মতো দিনের দিন ফিরে আসতে চাও সেটা কিভাবে করবে, মেলার প্রস্তুতি এখন কেমন কি চলছে, কোথায় খাওয়া দাওয়া করবে। তো সব কিছু নিয়ে আজকে টোটাল ভিডিও A to Z তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফার্স্ট আমাদের গন্তব্য থাকবে এখান থেকে আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন বাঘাযতীন। আমরা এখান থেকে ধরবো নামখানা লোকাল, যে ট্রেনটা শিয়ালদহ থেকে 8:15 ছেড়ে আসে, বাঘাযতীনে 8:30 নাগাদ ঢোকে। ঘড়িতে এখন 8:15, আর হাতে মাত্র 15 মিনিট আছে। তো তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাই। একষট্টি কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। কিন্তু দুঃখের বিষয়, আমি জানতাম না এই 8:15 ট্রেনটা নামখানা যায় না, এটা লক্ষ্মীকান্তপুর পর্যন্তই আসে। এর আগের ট্রেনটা যেটা 7:14 ছিল ওটা নামখানা পর্যন্ত যায়। আবার এই 8:15 পরে 9:12 একটা ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে, সেটা আবার নামখানা পর্যন্ত যায়। তো এখন আমাদের এই লক্ষ্মীকান্তপুরেই নেমে যেতে হবে। এই ট্রেনটা শিয়ালদায় বেরিয়ে যাবে, আর এর পরে যে ট্রেনটা আসছে 9:12 ছেড়ে, সেই ট্রেনটাই আবার ধরবো। তো 11:25 দেখাচ্ছে। তো এখন 1.5 ঘন্টা সময় আছে হাতে, একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপর ট্রেন আসলে নামখানার ট্রেন ধরে আমরা যাব কাকদ্বীপ। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দেখো অনেক খাওয়ার দোকান আছে, মোয়ার দোকান আছে, পরোটার দোকান আছে, ঘুগনি মুড়ির দোকান আছে, ঝালমুড়ির দোকান আছে, প্রচুর দোকান রয়েছে। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই এখান থেকে। এখন সময় 10:55, আর নামখানা লোকাল দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন দেখা যাক যে আমাদের ট্রেন ঠিক কটার সময় নামখানার উদ্দেশ্যে রওনা দেয়।
প্রায় 33 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন আমাদের নামালো 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদেরকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে আসলাম কাকদ্বীপের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে বাইরের দিকে টোটো ধরার জন্য। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাই টোটো স্ট্যান্ডের দিকে, ওখান থেকে আমরা পৌঁছাবো লর্ড 8 নম্বর জেটিঘাট। স্টেশনের বাইরে বেরিয়ে এসে এই রাস্তা ধরে দেখো সোজা চলে যাচ্ছে প্রায় 50 মিটার মতো টোটো স্ট্যান্ড। প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে পৌঁছাবো লর্ড 8 নম্বর জেটিঘাটে। এখন সময় 12টা 5, আর লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে এসেছিলো 11টা বেজে 25 মিনিট। তো লক্ষ্মীকান্তপুর থেকে কাকদ্বীপ পৌঁছাতে সময় লাগলো প্রায় 40 মিনিটের মতো। আমরা যে বাঘাযতীন থেকে এই কাকদ্বীপ পৌঁছালাম, আমাদের ট্রেনের টিকিট লাগলো 25 টাকা পার পার্সন। আর তোমরা যদি শিয়ালদা থেকেও টিকিট কাটো সেই একই ভাড়া লাগবে 25 টাকা পার পার্সন। টোটো করে এসে পৌঁছালাম লর্ড 8 নম্বর ফেরিঘাটের সামনে। টোটো ঠিক এই জায়গায় নামিয়ে দিল, আর এই রাস্তা ধরে সোজা চলে যাব লর্ড 8 নম্বর ফেরিঘাটের দিকে। তো মোবাইলে অ্যাপসে দেখলাম ভেসেলের টাইমিং আছে 1টার সময়, তো এখন বাজে 12:30। কাকদ্বীপ থেকে লর্ড 8 নম্বর যেই ফেরিঘাটের সামনে পৌঁছালাম, আমাদের টোটো ভাড়া নিল 20 টাকা পার পার্সন, আর সময় লাগলো হচ্ছে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগলো আমাদের টোটোতে আসতে। সামনেই মেলা বসতে চলেছে, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঘাটের সামনে থেকেই সব দোকানপাট বানানো শুরু হয়ে গেছে। আর এখানে সারিবদ্ধভাবে টোটো সব দাঁড়িয়ে আছে। আর এই ডান দিকে অনেক খাবার দোকানপাট দেখতে পাচ্ছি। এই হচ্ছে লর্ড 8 নম্বর ফেরিঘাট। এই সামনেই ফেরিঘাট রয়েছে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো, তো আমরা টিকিট কেটে নিয়েছি এই যে। তো এক একজনের টিকিট প্রাইস পড়লো 9 টাকা। সামনেই টিকিট দেখছে লর্ড 8 নম্বর জেটিঘাট। দুজন। বাহ, এখানে টিকিটের ছড়াছড়ি দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পারছো এখন থেকে মানুষের কতটা ভিড় লেগেছে। আর তারপরে সামনে লাইন পড়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে, প্রচুর লাইন। চলে এসেছি পুরো ভ্যাসেলের সামনে। প্রায় ওখান থেকে এখানে আসতে 10 মিনিট মতো সময় লাগলো। বিশাল ভিড়, তোমরা বুঝতেই পারছো, প্রচুর ভিড় হচ্ছে। এখনো পর্যন্ত মেলার সময় আসেনি, সবে আজকে 1 জানুয়ারি। তো এখন থেকেই মানুষের যা ভিড়, পর্যটকদের যা ভিড় দেখতে পাচ্ছি, মানে বিশাল ভিড় লেগে গেছে। তো আর কিছুক্ষণ পরেই ভ্যাসেল ছেড়ে দেবে, চলো তাড়াতাড়ি ভ্যাসেলে উঠি। আর এখানে কিন্তু তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইক নিয়েও কিন্তু যেতে পারবে। বাইক নিয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের টিকিট খরচা লাগবে 90 টাকা। তো চলো আমরা ভেসেলে উঠে যাই। এই মুহূর্তে আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে 8 নম্বর ফেরিঘাট থেকে।
ওপার থেকে ভ্যাসেলে করে ঘাট পার করে এপারে চলে এলাম। আমাদের সময় লাগলো প্রায় 35 মিনিট। দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড়, কত পর্যটক এখানে এসছে। লোকাল মানুষ তো আছে, তার সাথে তার দ্বিগুণ রয়েছে পর্যটকদের ভিড়। ওই পারের ঘাটে ছিলাম, ওই ঘাটের নাম ছিল লর্ড 8 নম্বর জেটি ঘাট। এই ঘাটটার নাম হলো কচুবেড়িয়া ঘাট। তো এই কচুবেড়িয়া ঘাট থেকে এবার বেরিয়ে বাইরে মেন রোডের দিকে যাব। ওখান থেকে অটো ধরবো, ধরে আমরা পৌঁছাবো কপিলমুনি আশ্রমের সামনে। আর এই পারে দেখতে পাচ্ছ পাড়টাকে কি সুন্দরভাবে বাঁধিয়েছে, রং করেছে, দারুণ সুন্দর লাগছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার নাম হলো সংহতি। এখন আমরা সবে গঙ্গাসাগরের দিকে যাচ্ছি, আর কত মানুষ আবারও ফেরত আসছে। কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়ে চলে এলাম, আর এখন চলেছি অটো স্ট্যান্ডের দিকে। এই যে এই সামনেই অটো স্ট্যান্ড রয়েছে। এই কচুবেড়িয়া ঘাটের এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। একটা টোটো গাড়ি বা ম্যাজিক বা অটো যা কিছু করে আমরা পৌঁছাবো পুরো গঙ্গাসাগরের কাছে। কচুবেড়িয়া ঘাটের ওখান থেকে 30 কিলোমিটার অতিক্রম করে এই ম্যাজিক গাড়ি করে এসে পৌঁছালাম গঙ্গাসাগর মেলার এখানে। আমাদের ম্যাজিক গাড়ি ঠিক এই জায়গাতে নামিয়ে দিল। ওখানে উঠেছিলাম 1:40-এ, আর এখানে নামলাম 2:35। প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগলো আমাদের। তোমাদের আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে তোমরা যখন কচুবেড়িয়া ঘাটের ওখান থেকে টোটোতে উঠবে তোমাদের অনেক ঠকানোর চেষ্টা করবে। আমরা যখন জিজ্ঞাসা করছিলাম আমাদেরকে সঠিক কিছু বলছিল না, বলছিল 300 টাকা লাগবে, 150 টাকা লাগবে, 500 টাকা লাগবে, 600 টাকা লাগবে, এরকম বলছিল। আমরা হেঁটে অনেকটা সামনে আসলাম, আসার পরে শেয়ারে ম্যাজিক গাড়ি করে আসলাম। আমাদের পার হেড ভাড়া লাগলো 50 টাকা করে। আমাদেরকে 70 টাকা বলছিল, সেখান থেকে আমরা কমিয়ে 50 টাকা করেছি। তো 50 টাকা পার হেড দিয়ে 30 কিলোমিটার রাস্তা পার করে এখানে এসে পৌঁছালাম। আমার মনে হয় 50 টাকা ঠিকই আছে। যদি এর কম ভাড়া হয় তো তোমরা কমেন্টে জানিও, কারণ আমি প্রথমবার আসছি, আমি তো জানি না। তো চলো এখন এখান থেকে আগে আমরা স্নানের ঘাটের দিকে পৌঁছাবো। 3টে রাস্তা চলে গেছে, এটাও একটা ঘাটের দিকে যাচ্ছে, স্নানের ঘাটের দিকে, কিন্তু এই রাস্তাটা, এই স্নানের ঘাট এখন বন্ধ আছে। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা গেছে, এই সামনে হচ্ছে কপিলমুনির আশ্রম। আর এই রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে একদম স্নানের ঘাটের দিকে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। তো এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তোমরা চাইলে টোটো করেও যেতে পারো অথবা হেঁটেও যেতে পারো। এই রাস্তা ধরে আমরা সোজা গিয়ে পৌঁছাবো স্নানের ঘাটের দিকে। তো আমরা চলো পায়ে হেঁটেই যাব। যদি মনে হয় রাস্তাটা অনেক, তাহলে আসার সময় টোটোতে আসবো। আর যদি মনে হয় যে রাস্তাটা ঠিকই আছে, হাঁটা যাবে, তাহলে হেঁটেই যাব। আর এখন প্রায় মেলার কাছাকাছি, এখন সাধু বাবারা সব চলে এসছে, দেখতে পাচ্ছ। এখানে সাইডে সাইডে মন্দিরও তৈরি হয়ে গেছে, এই যে ছোট ছোট হুপচিতে। আর একটা কথা, যখন আমরা টোটো করে আসছিলাম দেখছিলাম প্রচুর ক্যাম্প মতো তৈরি হয়েছে। আগামী দিনে যখন মানুষ আসবে, পর্যটকরা আসবে, এখানে প্রচুর ভিড় হয়, বীভৎস ভিড় হয়। তো সেই সময় থাকার জন্য সব ক্যাম্প মতো করা হয়েছে। তো এখন আপাতত স্নানের ঘাটের দিকে যাওয়া যাক, তারপরে আবার মন্দিরে আসবো। তো তোমাদের পুরোটাই দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এই রাস্তা ধরে পুরো সোজা এলাম, জাস্ট 30 সেকেন্ড লাগলো এই পর্যন্ত আসতে। আর এই যে রয়েছে কপিলমুনি আশ্রম, কপিলমুনি বাবার মন্দির। এই রাস্তা দিয়ে এসে এবার বাঁদিকে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে ঘাটের দিকে। গঙ্গাসাগর মেলা 2026। আমরা ঘাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর যেতে যেতে দেখতে পাচ্ছি এরকম রাস্তার পাশে প্রচুর দোকান বসেছে। এই রাস্তা ধরে আমরা ঘাটের দিকে যাচ্ছি, আর বাঁদিকেই রয়েছে ভারত সেবাশ্রম। তো তোমরা চাইলে এই ভারত সেবাশ্রমে এসেও থাকতে পারো।
কারণ এখানেও থাকার ব্যবস্থা করা হয়, এছাড়াও তো রুম রয়েছে, যার জন্য তোমাদের আগে থেকে বুক করতে হয়। ভেতরে প্যান্ডেল করে মানুষজনের থাকার ব্যবস্থাও করা হয় এই মেলার সময়। তো চলো আমরা এখন আবারও ঘাটের দিকে যাই। এই রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হেঁটে এলাম, আর এখানে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিক চলে যাচ্ছে আর একটা বাঁ দিক চলে যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটাই আমরা চলে যাব স্নানের ঘাটের দিকে। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই রাস্তার মোড়ে আসলে এরকম লাইন ধরে পরপর খাবারের দোকান আছে। তো তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যে খাওয়া দাওয়া কোথায় করবে বা দোকানপাট আছে কি না। প্রচুর দোকান রয়েছে, কপিলমুনি আশ্রমের সামনেও প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে, আর এই দিকটা আসলেও প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে। তো আমার মতে তোমরা এই দিকটাতে চলে আসবে, এখানে একটু ফাঁকা পাবে, কারণ ওই দিকটা পুরো কপিলমুনির আশ্রমের সামনের দিকটা বীভৎস ভিড়, মানে খাওয়া দাওয়ার জায়গা একদম পাবে না, ভিড়। যাওয়ার পথেই দুধারে দেখতে পাচ্ছি আশ্রম, তারপর হচ্ছে গেস্ট হাউস, হোটেল প্রচুর তৈরি হয়েছে। তো থাকা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এবারে একটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মা কালী গঙ্গাসাগর পান্থনিবাস। এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই যে। তো তোমরা এরকম রাস্তার দুপাশে অনেক গেস্ট হাউস, পান্থনিবাস, তারপরে আশ্রম, হোটেল অনেক কিছুই রয়েছে, তোমরা এসে এখানে একদিন থাকতেই পারো। একটা রয়েছে গঙ্গাসাগর সি বিচ হোটেল, এই যে ফোন নাম্বার রয়েছে, তোমরা স্টপ করে দেখে নাও। রাধা গোবিন্দ অতিথি নিবাস। এই রাস্তা ধরে সোজা এরকম হেঁটে আসলাম, এখানে একটা বট গাছ রয়েছে দেখো, আর এখানে একটা মন্দির রয়েছে এই যে সামনে। একটা রাস্তা এই দিকে চলে গেছে, আর একটা রাস্তা এই যে দোকানের এখান থেকে এই বাঁ দিকে ঢুকে গেছে। দুটো রাস্তাই স্নানের ঘাটের দিকে যাচ্ছে। তো এখানে লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, তো এই রাস্তাটা, এই যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তায় যে স্নানের ঘাটটা গেছে ওখানে স্নান করার পরে কাদা কাদা হবে, আর এই যে স্নানের ঘাটটা গেছে এখানে স্নান করার পরে ওঠার সময় বালি পাওয়া যাবে, মানে এদিকে কাদা এদিকে বালি। তো আমরা যেদিকে বালি সেই দিকেই যাব, কারণ কাদা কাদা হলে জুতো ফুতো সব নষ্ট হয়ে যাবে। এবার তোমাদের ইচ্ছা, তোমরা যেটা চুজ করবে সেদিকে যেতেই পারো। গঙ্গাসাগরের স্নানের ঘাটে চলেই আসলাম। তো যেখানে আমাদের টেকার গাড়ি নামিয়েছিল, ম্যাজিক গাড়ি, সেইখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথে আমরা এসে পৌঁছালাম এই স্নানের ঘাটের কাছে। তো তোমরা যদি চাও টোটো করেও আসতে পারো, ওখানে যেমন টোটো স্ট্যান্ড রয়েছে এখানেও টোটো স্ট্যান্ড রয়েছে, আর না হলে হেঁটেও আসতে পারো। এই দেখো পুরো টোটো দাঁড়িয়ে আছে ঘাটের সামনেই, আর এখানে মোটামুটি তোড়জোড় চলছে, এখানেও মোটামুটি দোকানপাট হবে। আর এই যে সামনেই হচ্ছে সাগর। ওয়েলকাম টু গঙ্গাসাগর। এখানে এই যে ওরকম বাঁশ দিয়ে থাকার জায়গা মতো তৈরি হচ্ছে, এখানে প্রচুর পুরো লাইন ধরে এরকম থাকার জন্য জায়গা তৈরি হচ্ছে, বাঁশ দিয়ে ঘরের মতো করা হচ্ছে। ওইদিকে দূরে দেখতে পাচ্ছি মানুষজনের ভালোই ভিড় রয়েছে। এখানে ডালা পাওয়া যাচ্ছে, এখান থেকে ডালা নিয়ে তোমরা মা গঙ্গাকে পুজোও দিতে পারো। তো চলো সামনের দিকটা একটু এগিয়ে যাই। আর এখানে বসে আছেন সাধু বাবারা, মা গঙ্গার একটা মূর্তি রাখা রয়েছে, দেখাই। জয় মা গঙ্গা। পুরো সাগরের সামনে চলে এসেছি, আর যা দেখতে পাচ্ছি ভালোই পর্যটকদের ভিড় রয়েছে, এখনও অনেক দিন বাকি রয়েছে। তো কারণ পৌষ সংক্রান্তির সময় মেন ভিড়টা এখানে হয়, তো এখন থেকেই পর্যটকদের ভিড় মানে উপচে পড়ছে এই গঙ্গাসাগরে। তো এটা হচ্ছে একটা পুণ্য স্থান, যেখানে মানুষ পুণ্য লাভ করতে এই সংক্রান্তির সময় স্নান করতে আসে। আর আমি প্রথমবার গঙ্গাসাগরে আসলাম, তো চারিদিকটা ভীষণ ভালো লাগছে। আমার ইচ্ছা ছিল স্নান করব, কিন্তু আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, পৌঁছাতেও অনেক লেট হয়ে গেছে, তো সেটা আর সম্ভব নয়, তাই আর স্নান করলাম না। এখানে চারিদিকটা ঘুরবো, ঘোরার পরে কপিলমুনি আশ্রমে যাব, ওখানে বাবা কপিলমুনিকে দর্শন করব, তারপরে আবার বাড়ির দিকে ফিরবো।
আর এই গঙ্গাসাগরে এসে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় পড়েছিলাম 8-9-এর একটা বইয়ে সাগর সঙ্গমে নবকুমার। সেই গল্পটা পড়ে আমার এতটাই ভালো লেগেছিল, পুরোটা পড়ার জন্য আমি জানতে পারি ওটা একটা পুরো উপন্যাস, যেটার নাম হচ্ছে কপালকুণ্ডলা। ওই উপন্যাসের একটা পার্ট ছিল সাগর সঙ্গমে নবকুমার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ভীষণ ভালো, তোমরা যদি না জেনে থাকো তোমরা পড়তে পারো। ওই উপন্যাসের মধ্যে এই গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে। তো যেখানে একটা মা তার শিশুকে এই গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে গেছিলো। আরও অনেক রকম গল্প আছে, ওই উপন্যাসটা পড়লে জানতে পারবে। গঙ্গাসাগরের একটা গল্প ওখানে রয়েছে, তুলে ধরা হয়েছে। আর এছাড়াও তো এই গঙ্গাসাগরের অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, অনেক গল্প রয়েছে। তো চলো এবার একটু চারিদিকটা ঘুরি, আর তারপরে হচ্ছে কপিল মুনির আশ্রমে যাব। তোমরা যদি মনে করো এই গঙ্গাসাগরে এসে তোমরা একদিন থাকবে, তো তাহলে এরকম দেরি করে আসলেও কোনো সমস্যা নেই। তোমরা এখানে এসে হোটেল পেয়ে যাবে, একটা হোটেল নিয়ে থাকতে পারো। তারপরের দিন তোমরা স্নান টান করে পুজো দিতে পারো। যদি তোমরা মনে করো তোমরা দিনের দিন আসবে, এসে সাগরে স্নান করবে, স্নান করে আবার বাড়ির পথে রওনা দেবে পুজো দিয়ে, তো তাহলে তোমাদের একদম ভোর ভোর আসতে হবে। শিয়ালদা থেকে 5টা 20 যে নামখানা লোকালটা আছে, সেই লোকালটা তোমাদের ধরতে হবে। তাহলে একদম তোমরা সকাল সকাল তোমরা পৌঁছে যাবে এই গঙ্গাসাগরে। আর যদি তোমরা 5টা 20টা না ধরতে পারো, তাহলে তোমরা 7টা 14টাও ধরতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরার চেষ্টা করো, তাহলে তোমরা দিনের দিন এসে স্নান করে পুজো দিয়ে ভালোভাবে টাইম মতো বাড়ি ফিরে যেতে পারবে। না হলে অনেকটা দেরি হয়ে যাবে। একেবারে গঙ্গার সামনে চলে এসেছি, আর এসে যা দেখতে পাচ্ছি পুরো সামনে ফুল, বেলপাতা, ধূপ রয়েছে। তো আমরা দেখছিলাম ঢোকার মুখে মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য সব সরঞ্জাম পাওয়া যাচ্ছে। মা গঙ্গাকে পুজো দেওয়া হচ্ছে। এখানে যে সাধু সন্ন্যাসীরা রয়েছে তাদের দ্বারা পুজো দিচ্ছে সবাই। তো তোমরা যদি চাও এখান থেকে পুজোর সরঞ্জাম কিনে স্নান করে মা গঙ্গা মাকে পুজো দিতে পারো। আর স্নান টান করে পুজো দিয়ে এখানে জায়গা রয়েছে, কয়েকটা জায়গা করেছে। এই যে স্নান টান করে জামা কাপড় ছাড়ার জায়গা করেছে। এখানে একটা দেখতে পাচ্ছি, ওইখানটা একটা দেখতে পাচ্ছি, এই সামনে একটা রয়েছে। তো 20 টাকা দেখলাম লেখা আছে, 20 টাকার বিনিময়ে তোমরা এখানে স্নান টান করে তোমাদের জামা কাপড় তোমরা এখানে চেঞ্জ করতে পারো। তো আর এই দিকটা পুরো দেখতে পাচ্ছি কাদা, সামনেটা কাদা, কিন্তু এই দিকটা পুরো হচ্ছে বালি, এই দিকটা পুরো বালি। তো এই জায়গাটা মানুষের ভিড়টা দেখতে পাচ্ছি, এই জায়গাটা পুরো ফাঁকা, যেহেতু কাদা রয়েছে এই জায়গাটা পুরো ফাঁকা। অনেকক্ষণই ঘুরলাম প্রায়, তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখন চলে যাব কপিল মুনির আশ্রমের দিকে। আমরা স্নানের ঘাটের সামনে থেকে একটা টোটো করে চলে যাব কপিল মুনির আশ্রমের সামনে, মন্দিরের সামনে। পার হেড 20 টাকা করে ভাড়া পড়লো। আর এই টোটো কিন্তু 6 তারিখ পর্যন্ত চলবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। কারণ মেলার জন্য প্রচুর ভিড় হবে, তো প্রচুর মানুষ আসবে এখানে। যদি তোমরা এই মেলার সময় আসো, তাহলে মন্দিরের ওখান থেকে হেঁটে তোমাদের এই স্নানের ঘাট পর্যন্ত আসতে হবে। আবার টোটো চলাচল হবে একদম 20 তারিখের পর থেকে। তো এখন চলো মন্দিরের সামনে আগে পৌঁছানো যাক। টোটো করে পুরো কপিল মুনির আশ্রমের সামনে চলে এসেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দুধারে পুরো সাধু বাবা বসে গেছে। যে সিদ্ধ সাধু বাবারা আসেন প্রত্যেক বছর এই গঙ্গাসাগর মেলার সময়, প্রায় চলে এসছে সবাই।
দুধারে বসে আছে, একটু তোমাদের দেখাই। এই দেখো, এই যে ছোট ছোট ঘরগুলো করা দেখতে পাচ্ছ, এখানে সাধু বাবারা বসে আছে। এই হচ্ছে কপিলমুনি বাবার আশ্রম, আর এদিকে বসে আছে সাধু বাবারা সব। এখানে সব দেখতে পাচ্ছ সাধু বাবারা বসে আছে এখানে সব। এই দুধারে যে ছোট ছোট খোপ করে ঘরগুলো করা রয়েছে, এখানে সব কটাতেই পুরো সাধু বাবারা বসে আছেন প্রত্যেকটাতে। আর কয়েকদিন পরেই ফুলদমে মেলা শুরু হয়ে যাবে, যার জন্য পুরো মন্দিরের কাজ চলছে, লাইটিংয়ে লাইট লাগানোর কাজ চলছে, রঙের কাজ চলছে। এই হলো কপিলমুনি বাবার মন্দির চত্বর, চারিদিকে পর্যটকদের ভিড়। কপিলমুনি বাবার আশ্রম, আর এই আশ্রমের উল্টো দিকে এই রাস্তাটা যে সোজা চলে গেছে, এই রাস্তাটাও গেছে একটা ঘাটের দিকে। টোটাল এখানে 7টা ঘাট আছে। এইটা হচ্ছে মেন ঘাট, কিন্তু এই ঘাটটা হচ্ছে ভেঙে গেছে অনেকটা, তাই এখানে লোক খুব কম যাচ্ছে এখন। আর যে ঘাট থেকে আমরা ঘুরে আসলাম ওই ঘাট, আর ওই দিকে যে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ঘাট আছে, ওই ঘাটে ভিড়টা বেশি হচ্ছে। এই রাস্তা দিয়েও তোমরা স্নানের ঘাটে পৌঁছাতে পারবে। তো এবার চলো আমরা কপিলমুনি বাবার মন্দিরে প্রবেশ করি। কপিলমুনি মন্দির দর্শন করলাম, ভেতরটা ভীষণ সুন্দর। তো এখন যেহেতু ভিড়ের টাইম, সেই জন্য ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি ভেতরে রিকোয়েস্ট করে একটুখানি ভিডিও করলাম। তো তোমরা সেই ক্লিপটা দেখতে পেলে। আমরা যাব কপিলমুনি সরোবর। কপিলমুনির আশ্রম পেছনে দেখতে পাচ্ছ, ঠিক তার এই ডান দিকেই রয়েছে কপিলমুনি সরোবর। এখানে যাব, একটু ভেতরটা ঘুরবো। তো চলো তোমাদের একটু দেখাই ভেতরে কি রয়েছে। এই হলো পবিত্র কপিলমুনি সরোবর। এই সরোবরের মাঝখানে বিরাজ করছেন মা গঙ্গা। যা দেখতে পাচ্ছি, এই সরোবরের মাঝখানে যে মা গঙ্গার মূর্তিটি রয়েছে, তার চারিদিকে ফোয়ারা সিস্টেম করা আছে। তো সন্ধ্যাবেলা এখানে ফোয়ারা হয়। তো তোমরা যারা এখানে গঙ্গাসাগরে একদিন থাকছো, তারা সন্ধ্যাবেলা এসে এই জায়গাটা বসবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই সরোবরের চারিদিকে কিন্তু বসার জায়গা রয়েছে প্রচুর। আমরা আসার সময় আমাদের ম্যাজিক গাড়ি ঠিক এই জায়গাতে নামিয়েছিল, আবারও ঠিক এই জায়গাতে চলে এসেছি। শেয়ারে ম্যাজিক গাড়িগুলো এখান থেকে পাওয়া যাবে না। এখানে যত সব টোটো ম্যাজিক গাড়ি আছে, সব এগুলো এখান থেকে রিজার্ভ করে যেতে হবে। আর আমরা যদি শেয়ারে যাই, এই রাস্তা দিয়ে আমাদের সোজা 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো সেখানে গেলে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব রয়েছে। তো সেখান থেকেই আমাদের আবার শেয়ারে ম্যাজিক গাড়ি বা টোটোতে পৌঁছাতে হবে কচুবেড়িয়া ঘাট। তো চলো এখান থেকে হেঁটে আমরা পৌঁছাই। আর এখানে অনেক টোটো রয়েছে, তোমরা যদি চাও এখান থেকে টোটো ভাড়া করেও ওই বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে পৌঁছাতে পারো। আমরা আপাতত এখান থেকে হেঁটেই যাব। অটো স্ট্যান্ড অবধি হেঁটেই যাচ্ছিলাম। আমরা যে ম্যাজিক গাড়িতে উঠেছি, পেছনে ওনারা বসে আছে, ওরা গ্রুপে আছে, ওরাই ওখান থেকে আসছিল। পেছনে সিট দুটো ফাঁকা ছিল, আমরা উঠে গেলাম। আমাদের আর 1 কিলোমিটার হাঁটতে হলো না। তোমরা এরকম পেলে উঠে যেতে পারো। এখন এই ম্যাজিক গাড়ি করেই আমরা এখন পৌঁছাবো আবারও কচুবেড়িয়া ঘাটে। এই যে এটা হলো অটো স্ট্যান্ড, ম্যাজিক গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। বাই বাই গঙ্গাসাগর। এখন সময় 5টা 29, আর আমরা এসে পৌঁছালাম আবারও কচুবেড়িয়া ঘাটের সামনে। এই যে সামনেই হচ্ছে কচুবেড়িয়া ঘাট। এবার টিকিট কাউন্টার থেকে ভ্যাসেলের টিকিট কাটবো,
আর ভেসেলে করে ঠিক ওপারে পৌঁছাবো। এই গঙ্গাসাগরের মেলার জন্য এই কচুবেড়িয়া ঘাটের সামনেটা কিন্তু খুব ভালোভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। এই গেটটা যেমন লাইটিং দিয়ে সাজিয়েছে, আর এপাশে গাছগুলোও লাইটিং দিয়ে ভালো করে সাজিয়েছে। কি দারুণ লাগছে, সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। এইটুকু জায়গা হঠাৎ করে দেখে চোখে পড়লো, এত সুন্দর লাগছে জায়গাটা, সাজিয়েছেও সুন্দর করে, বেশ ভালো লাগছে। আজকেকার এই একদিনের গঙ্গাসাগরের ব্লগ আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কতটা সঠিক ইনফরমেশান দিতে পেরেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গঙ্গাসাগরের মিলন তীর্থে একবার এসে ঘুরে যাও।